আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের ২৪ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এর মাঝেই আম্মুর ফোন এলো, আর রিয়ার বাবা জ্ঞান ফিরে পেয়ে আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে, কিন্তু কথা বলতে পারছে না। মুখটা আগের মতোই বেঁধে রেখেছি। ফোনটা রিসিভ করতেই আম্মুর বকা। আমি বললাম, আরে কি হয়েছে আম্মু, এভাবে বকা দিচ্ছ কেন? আম্মু বলল, তুই কোথায় আগে সেটা বল, তোর এত সাহস হয় কিভাবে, এত রাতে বাইরে ঘোরাঘুরি করিস? আমি বললাম, আরে আম্মু বাইরে কোথায়, আমি তো আমার এক ফ্রেন্ডের বাসায় আছি। আম্মু বলল, মিথ্যা বলছিস কেন, এখন সত্যি করে বল তুই কোথায় আছিস, নইলে আমাকে তো চিনিসই না। আমি বললাম, আরে আম্মু বলছি তো, আমার এক ফ্রেন্ডের বাড়িতে এসেছি, আজকে সারা রাত আর যেতে পারবো না, ওর বাসাতেই থাকতে হবে। আম্মু বলল, আমি তো জানি রিয়া ছাড়া তোর কোনো ফ্রেন্ড নেই, আর আমার সাথে মিথ্যা কথা বলিস। আজকে শুধু বাড়িতে আয়, পা ভেঙে ঘরে রেখে দেব, তোর এত কথা শোনার মতো আমার সময় নেই, আর আমাকে খোঁজাখুঁজি করবি না একদম। কথাগুলো বলে আম্মু ফোনটা রেখে দিল। আমি তাসলিমাকে কল করে জানিয়ে দিলাম আম্মু কল করলে যেন আমার কথা না বলে। এর মাঝেই আবার রিয়ার ফোন। কেমন লাগে, মেজাজটা নষ্ট হয়ে যাচ্ছে। রিয়ার বাবা তো আমাকে দেখে গিলে খাচ্ছে। সকালে রিয়ার অবস্থা এমনি তো বেশি ভালো থাকবে না, এজন্যই ফোনটা রিসিভ করলাম। আমি বললাম, কিরে রিয়া, এখনও ঘুমাসনি, এত রাতে ফোন নিয়ে কি করছিস? রিয়া বলল, আমি ঘুমাবো? হ্যাঁ শালা, তোকে আগে কাছে পাই, তারপর দেখি কি অবস্থা করি। আমি বললাম, ও মা, আমি আবার কি করলাম? কি করছিস না করছিস তাই বল। আন্টি আমাকে কল করেছিল, তুই নাকি এখনও বাসায় যাসনি। রিয়া বলল, একটু ঘোরাঘুরি করছি আর কি। আমি বললাম, এই রাতে আবার বাইরে ঘোরাঘুরি করছিস? এই তোর কথা বললে আমি বিশ্বাস করে নেব? আমি ফোনের স্পিকার দিয়ে রিয়ার বাবাকে রিয়ার কথা শোনাতে লাগলাম। আমি বললাম, রিয়া একটা চুমু দিবি? রিয়া রেগে বলল, কি খেয়েছিস সত্যি করে বলতো, নেশা টেশা করেছিস আবার? আমি বললাম, হয়েছে তোর আর নেশা, সেটা খাটিয়ে উপরে রেখেছি, এখন বুঝতে পারছি তুই বাইরে কি করিস। দেখ তাড়াতাড়ি বাড়িতে যা, বুঝতে পারছি তোর অবস্থা বেশি ভালো নয়, নইলে আমাকে ঠিকানা মেসেজ করে দে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। এসব পানি টানি আর খাস না। রিয়া বলল, তোর কাছে কিছু চাইলে সেটাও পাই না, থাক আমার জন্য আর দরদ দেখাতে হবে না, ভালো থাকিস। আমি বললাম, রেদোয়ান আমার কথাটা শোন। আমি বললাম, না রে, ভালো থাকিস, বলে ফোনটা কেটে দিলাম, যাতে আম্মু কল না দিতে পারে, নইলে একটু পরপর কল করবে। ফোনটা রেখে রিয়ার বাবার মুখের টেপ খুলে দিলাম। রিয়ার বাবা চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোর তো সাহস কম না, আমাকে অপহরণ করে এখানে নিয়ে আসলি, এর হিসাব কিন্তু দিতে হবে তোর। আমি বলেছিলাম কি মনে আছে, আজ থেকে তোর দিন গোনা শুরু, এখন বুঝতে পারবি আমাকে আঘাত করার মজা। দেখ আমি কিছু করলে তোর সম্পূর্ণ পরিবারকে শেষ করে দেব, এটা মনে রাখবি। আমি আবার বললাম, আচ্ছা একটা কথা বলতো, একজন ভালো বাবা হিসেবে বলবি, রিয়ার জন্য আমি বেস্ট নাকি সাইমন বেস্ট? রিয়ার বাবা হাসতে হাসতে বলল, তুই কে রে আমাকে এই কথা বলার, আমি তো তোকে চিনিই না। আমি পিস্তলটা সামনে রাখতেই রিয়ার বাবা ভয় পেতে লাগলো। আমি বললাম, আমি জানি তুই বেঁচে থাকতে পারবি, কিন্তু আমি রিয়াকে কোনোদিনই বিয়ে করতে পারবো না, আর তোর মতো সন্ত্রাসী এই পৃথিবীতে আর বাঁচিয়ে রাখাও যাবে না। যদি শেষ কোনো ইচ্ছা থাকে বলতে পারিস। রিয়ার বাবা হাসতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মারবি তুই, যদি দম থাকে মেরে দেখা। আর কোনো কথা বললাম না, জানি এসব মানুষকে বোঝালেও বুঝবে না। সরাসরি রিয়ার বাবার বুকে দুটো গুলি বসিয়ে দিলাম। শালা, আমার জীবনটাকে নষ্ট করে দিবি বেঁচে থাকলে, এখন আমার আর রিয়ার সামনে কোনো কিছুর বাধা হয়ে দাঁড়াতে পারবি না। রিয়ার বাবাকে হয়তো মারতাম না, কিন্তু ও বেঁচে থাকলে আরও অনেক নিরীহ মানুষ মারা যেত। সুন্দর করে রিয়ার বাবার বুকের মাঝে দুটো অংশ লিখে দিলাম, 2413। হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম। দরজা দিয়ে আর ভেতরে যাওয়া লাগলো না, জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। বিছানায় গা লাগাতেই ঘুম চলে এলো। সকালে ফ্রেশ হয়ে বাইরে যেতেই দেখি আম্মু রেডি হয়ে এত সকাল সকাল কোথায় যেন যাচ্ছে। আমাকে ঘরে দেখে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মজা করেই বললাম, ভালো আছেন আম্মু? আম্মু কোনো কথা না বলেই বাসা থেকে বের হয়ে গেল। আমি বললাম, মাহি আম্মুর কি হয়েছে রে? কি হয় নাই তাই বল, তোরে রাতে খুঁজতে খুঁজতে আম্মু হাঁপিয়ে গিয়েছে। আচ্ছা কোথায় ছিলি বলতো তুই? আমি বললাম, মাত্রই তো বাইরে থেকে আসলাম। মাহি বলল, তাহলে আমি এতক্ষণ কোথায় ছিলাম? বুঝলাম। হঠাৎ টিভিতে একটা নিউজ চোখে পড়ল, স্বরাষ্ট্রমন্ত্রীকে রিয়ার বাবা কে জানি খুন করেছে, আর বুকের মাঝে সুন্দর করে একটা অংশ লেখা 2413। আমি একটা হাসি দিলাম এটা দেখে। মাহি বলল, ভাইয়া তোর বেস্ট ফ্রেন্ডের খোঁজ নিলি? আমার তো মনে হয় ওর অবস্থা বেশি ভালো না। আমি বললাম, রে, আমার তো এখন ওর পাশে থাকতে হবে। আচ্ছা মাহি, আমি গেলাম, ও এখন বিপদে আছে। মাহি বলল, কিছু খেয়ে যা। আমি বললাম, পরে এসে খাবো। একটা রিক্সা নিয়ে সরাসরি রিয়ার বাসায় চলে গেলাম। আজকে আর ভেতরে যেতে কেউ বাধা দিল না। গিয়ে দেখি রিয়া ওর বাবার লাশের সামনে বসে বসে কান্না করছে। আমি যেতেই আমাকে দেখে বলল, রেদোয়ান দেখো তো আমার বাবার কি হয়েছে, কথা বলছে না কেন?
আমি রিয়াকে কোনো রকম সান্ত্বনা দিতে লাগলাম। এর মাঝেই তাসলিমা আর সাইমন চলে এলো। সাইমন আসতেই রিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। আমি হাসবো নাকি কাঁদবো সেটাও বুঝতে পারছি না, কিছুই তো বুঝতে পারছি না। তবে বেস্ট ফ্রেন্ডের বাবা মারা গেছে, তাই একটু কান্নার ভাব নিলাম। হঠাৎ একটা ছেলে দৌড়ে কোথা থেকে এসে আমার উপর পড়ল। আমার শরীরে ভর রাখতে পারলাম না, সাইমনের উপর গিয়ে পড়লাম। আর আমি বাঁচতে গিয়ে ওর গায়ের গেঞ্জির কলার ধরলাম। সাইমনকে ধরার ফলে ওর গায়ের গেঞ্জিটা ছিঁড়ে গেল। সবাই অবাক হয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে। সাইমনের পুরো শরীরে ট্যাটু করা, ও নাকি আবার মাদ্রাসার হুজুর। রিয়া তো কান্না বন্ধ করে সাইমনের দিকে কড়া নজরে তাকিয়ে আছে। আমি উঠে সাইমনকে একটা চড় দিলাম, আর তাসলিমা কোঠা থেকে এসে সাইমনকে লাথি দিয়ে দূরে ফেলে দিল এই ট্যাটু দেখে। এর কারণ সবাই হয়তো বুঝে গিয়েছে ও যে কত বড় চিটিং করেছে রিয়ার সাথে। আমি ওর সামনে গিয়ে বললাম, কিরে মুখোশ পরা শয়তান, রিয়ার সাথে এত বড় ধোকা দিলি কেন? রিয়া আমার কাছে এসে বলল, রেদওয়ান, কোনো ঝামেলা করিস না এখানে, আজকে আমার বাবা মারা গেছে। তারপর সাইমনকে উদ্দেশ্য করে বলল, তুই এখন থেকে চলে যা, নইলে সুস্থ দেহে আর বাসায় যেতে পারবি না। এমনিতেও আমার মেজাজ ভালো নয়। এটা বলতে সাইমন মাটি থেকে উঠে মাথা নিচু করে যেতে লাগল। তাসলিমা এসে বলল, ম্যাডাম, আপনি যদি বলেন ওর সম্পর্কে সব তথ্য খুঁজে বের করব। রিয়া চোখের পানি মুছতে মুছতে বলল, তার আর কোনো দরকার নেই, এসব নিয়ে আর চিন্তা করার বা সময় নষ্ট করতে হবে না, মন থেকে সব বাদ দিয়ে দিয়েছি এখন। দেখতে দেখতে রিয়ার বাবার দাফন কাফন সম্পূর্ণ করা হলো। রিয়া থানায় ফোন করে খোঁজখবর করছে আর বলছে, আমার বাবাকে কে হত্যা করেছে এই খোঁজ নিন, আর খুনিকে খুব তাড়াতাড়ি ধরতে হবে। এর মাঝেই তাসলিমা এসে বলল, ম্যাম, আমার তো সাইমনকে দেখে এখন সন্দেহ লাগছে, ও কোনোভাবে তো। রিয়া আবার থানায় ফোন করে কি জানি বলল। আমি বললাম, তাসলিমা, আর টেনশন দিস না রিয়াকে, দেখছিস না এমনিতেই ওর কি অবস্থা হয়েছে। আমি গিয়ে রিয়ার হাত ধরে বললাম, চল আমার সাথে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি করতে চাইছিস রেদওয়ান? আমি বললাম, কোনো কথা বলবি না, চল। রিয়াকে ধরে বিছানায় শুইয়ে দিলাম। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এই মুহূর্তেই ওকে ঘুম পাড়ানো দরকার, নইলে ও যে কি করবে তার আর কোনো হিসেব নেই। আমি বললাম, তাসলিমা, তুই বাইরে গিয়ে বাকি বিষয়গুলো সামলে নে, ওকে? আর তুই ম্যামের খেয়াল রাখিস। তাসলিমা সম্মতি জানালো। রিয়া চোখ বন্ধ করে বলল, রেদওয়ান, আমার কপালে বুঝি সুখ লেখা নাই রে, সব শেষ হয়ে গিয়েছে। আমি বললাম, ধুর পাগলি, কিছুই হয়নি। আমি তো মনে করি নতুন করে তোর জীবনের সব কিছু শুরু হতে চলছে আবার। আর এত চিন্তা করিস না, এখন ঘুমাতো। রিয়া বলল, কিন্তু ঘুম আসছে না রে। আমি বললাম, কোনো কথা বলিস না, চুপচাপ চোখ বন্ধ করে থাক। রিয়া বলল, রেদওয়ান, তুই আমার পাশে থাকবি তো? আমি বললাম, সারা জীবন আমি তোর পাশে ছায়ার মতো থাকব, তোর চিন্তা করতে হবে না। রিয়া বলল, বাবা কি আমার সাথে ধোঁকা দিয়েছে নাকি বাবার বন্ধুর ছেলে? তোর কি মনে হয় রেদওয়ান? আমি বললাম, তোর বাবার সম্পর্কে তুই কিছু জানিস? রিয়া বলল, জানি, তোর নতুন করে কিছু বলতে হবে না, তবে উনি আর যাই করুক না কেন, উনি আমার বাবা ছিলেন। আমি বললাম, সে তো জানি, এই জন্যই তো তোর স্বাভাবিক খারাপ লাগতেই পারে, এত চিন্তা করিস না, ঘুমিয়ে পড়। দেখতে দেখতে রিয়া ঘুমিয়ে পড়ল, কোনো কথা বলছে না। আমি এক দৃষ্টে রিয়ার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর চেহারা! না চাইতেও রিয়ার কপালে আমি একটা চুমো দিলাম, আর এর মাঝেই রিয়া কেমন করে যেন হালকা একটু কেঁপে উঠল। ঘুমন্ত রিয়ার দিকে তাকিয়ে আমি মনে মনে বলতে লাগলাম, রিয়া, আমাকে মাফ করে দিস, আমি তোর বাবাকে মেরেছি। কি বলবো বল, তোর বাবা বেঁচে থাকতে আমি তোকে বিয়ে করতে পারতাম না, আর তুই তো জানিস আমি তোরে কতটা ভালোবাসি। তুই জানবি কিভাবে? তুই তো এখনো আমার ভালোবাসা বুঝতেই পারিসনি। আচ্ছা রিয়া, আমি কি দেখতে খারাপ? কি কমতি আছে তোর জন্য বল? নিজের জীবনটা পর্যন্ত দিতেও রাজি আছি আমি, এর পরেও তুই কেন বুঝিস না আমি তোরে কতটা ভালোবাসি? তোর বাবাকে আমি মেরেছি, এটা যদি তুই কখনো জানতে পারিস, হয়তো আমার থেকে অনেক দূরে চলে যাবি। বিশ্বাস কর, আমি তোরে পাওয়ার জন্যই এসব করেছি রিয়া। তবে তোর বাবাকে আমি মারতে চাইনি, তোর বাবা আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। কালকে চলে গিয়েছি কারণ তোর বাবা আমার পিঠে চাবুক দিয়ে ছিঁড়ে ফেলেছিল। তোর বাবা চায় না আমি তোরে বিয়ে করি। থাক, এসব তোরে বলেই বা কি হবে, তুই তো ঘুমিয়ে আছিস। তাও মনকে একটু সান্ত্বনা দিই। যদি আমার ভালোবাসা বুঝতি, তাহলে আমাকে আর তোর জন্য অপেক্ষা করতে হতো না। তবে আমি কথা দিচ্ছি, তোর সুখের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। অনেক ভালোবাসি রে তোরে আমি। হঠাৎ মনে হলো কে জানি কান্না করছে। পেছনে তাকিয়ে দেখি তাসলিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এটা দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। রিয়াকে ছেড়ে তাসলিমার কাছে গেলাম। ও আমাকে দেখে চোখের পানি মুছে ফেলল। বুঝলাম না হঠাৎ করে ওর কি হয়েছে। হঠাৎ করেই আমার একটা হাত ধরে তাসলিমা বাইরে টেনে নিয়ে গেল। একটা নিরিবিলি পরিবেশের মাঝে এখন তাসলিমা আর আমি দাঁড়িয়ে আছি। তাসলিমা আমার দিকে তাকিয়ে বলল, তুই কি সত্যিই রিয়া ম্যামকে ভালোবাসিস? আমি বললাম, তাসলিমা, তুই সব জেনে ফেলেছিস? তাসলিমা বলল,
আমি বললাম, হঠাৎ করে তুই কান্না করছিলি কেন? কখনো কাউকে ভালোবেসে ধোঁকা খেয়েছিস? তাসলিমা বলল, মানে আমি যাকেই নিয়ে স্বপ্ন দেখি সেই আমার কাছ থেকে দূরে চলে যায়। আমি বললাম, কি বলতে চাচ্ছিস তুই? কিছুই তো বুঝলাম না। তাসলিমা বলল, আমি তোরে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি আজকাল, যাকে সুখের স্বপ্ন বলে। আমি তাসলিমার কথা শুনে অবাক হয়ে বললাম, কি? তাসলিমা বলল, যেই দিন থেকে তুই আমাকে বাঁচিয়ে নতুন করে জীবন দিলি সেই দিন থেকে আমি তোরে ভালোবাসতে শুরু করেছি। আমি বললাম, কিন্তু তাসলিমা, তুই তো জানিস রিয়াকে তুই ভালোবাসতিস, তাই তো? তাসলিমা বলল, ওকে আমার প্রথম দেখায় খুব ভালো লেগেছে, আর এই জন্যই তো আমি ওর পিছনে পড়ে আছি। এই পৃথিবীতে ভালোবাসার একটা নিয়ম চলে জানিস, যাকে আমি মন থেকে চাই তাকে আমি পাই না, আর যে আমাকে অরাল থেকে এতটা ভালোবাসে জানা সত্ত্বেও তার ভালোবাসা আমি চাই না। আমি তো চাই সামনের ব্যক্তিকে, আর সে চায় অন্য কাউকে। কি সুন্দর নিয়ম না এই ভালোবাসার? আমি তাসলিমার হাত ধরে বললাম, আমাকে মাফ করে দে, আমি তোর মনের কথা বুঝতে পারিনি। আমার ওপর বিশ্বাস রাখ, দেখিস আমার থেকেও ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দেব। তাসলিমা আমার হাত ছাড়িয়ে বলল, জানিস রেদওয়ান, তুই যাকে ভালোবাসিস না তার মাঝেই তুই একমাত্র মুগ্ধ থাকবি, অন্য কাউকে চোখে দেখবি না, কারণ তার থেকে সুন্দর আর কেউ তোর চোখে থাকবে না, যদি মেয়েটা কালোও হয়। আমার কপালটাই খারাপ রে। আমি বললাম, দেখ তাসলিমা, কান্না করিস না, আমি জানতাম না তুই আমাকে ভালোবাসতি। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় জানিস। আমি বললাম, তুই চাইলে। তাসলিমা বলল, না রে, আমি কিচ্ছু চাই না তোর কাছে। আমি চাই তুই রিয়া ম্যামকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর। আমি বললাম, সে হয় করব, আগে তোর একটা ব্যবস্থা করি। তাসলিমা বলল, আমার আর কি করবি? তুই আমার জন্য যা করলি না, সত্যি আমি এর প্রতিদান দিতে পারবো না কোনোদিন। আমি বললাম, ধুর, কি যে বলিস না তুই, তবে তুই খুব সুন্দর, যে কোনো ছেলে দেখলেই তোরে পছন্দ করে ফেলবে। তাসলিমা বলল, আমার যে কোনো ছেলে লাগতো না, আমি শুধু তোরে চেয়েছিলাম। আমি ওর কথা শুনে মাথা নিচু করে ফেললাম, কারণ এই প্রশ্নের জবাব আমি হয়তো আজীবনেও দিতে পারবো না। তাসলিমা বলল, তোর মাথা নিচু করতে হবে না, তুই আমার কাছে বেস্ট। এর মাঝেই আম্মু ফোন করে বলল, তাড়াতাড়ি বাসায় আয়, কি জানি জরুরি দরকার আছে। আমি তাসলিমার হাত ধরে বললাম, শেষবারের মতো মাফ করে দিস, সব ভুলে যা, আর এখন আমাকে যেতে হবে, আম্মু কি জন্য ডাকছে। তাসলিমা বলল, ওকে যা। আমি বললাম, তুই সরাসরি রিয়ার কাছে যা, ও খুব একা এখন, আমি তোরে কথা দিচ্ছি আজকের পর থেকে তুই খুব সুখে থাকবি, দেখিস। তাসলিমা আমার মাথা ধরে আমার চোখে চোখ রেখে কপালে একটা চুমু দিয়ে বলল, জোর করে আমি তোর কাছ থেকে ভালোবাসা আদায় করব না, এসব নিয়ে তুই চিন্তা করিস না, তবে শেষবারের মতো একটু নিজের ভালোবাসার অধিকার খাটালাম, আর পারবো না হয়তো, খুব কষ্ট হচ্ছে। ভালোবাসা এভাবে হারিয়ে যাবে কখনো ভাবতেই পারিনি, তাও আবার নিজের চোখের সামনে। আমি কি বলবো? প্রতিটা কথাই তাসলিমা আমাকে আটকে দিচ্ছে। বুঝতে পারছি ও আমাকে কতটা পরিমাণ ভালোবাসে, কিন্তু কি করব আমি? আমার হাত পা মনে হচ্ছে যেন কেউ বেঁধে রেখেছে। রিয়াকে ভালোবেসে আমি অন্ধ হয়ে গিয়েছি। যেতে যেতে তাসলিমা আমার হাতে একটা চুমু দিয়ে বলল, সব যা হয়েছে ভুলে যা। তাসলিমা একটা হাসি দিয়ে বলল, অবশ্যই, তোর চিন্তা করতে হবে না, তবে আজকের পর থেকে তোর সাথে আমার অনেক দূরত্ব হয়ে গেল, এই তাসলিমাকে ভুলে যাস না। আমি বললাম, সত্যি তোর ভালোবাসা খুব কিউট, কিভাবে রে? এটা তো ভুলে যাওয়ার মতো নয়। তাসলিমা হাত দিয়ে চোখের পানি মুছে যেতে লাগলো। এটা দেখে আমার খুব খারাপ লাগছে। কি করব আমি? কিছুই তো বুঝতে পারছি না। এক কুল ধরতে গেলে আরেক প্রিয়জনকে হারাতে হবে। হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম। কলিং বেল বাজাতেই। আজকের গল্পটি এ পর্যন্তই। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।